হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো চ্যানেলে সকলকেই স্বাগত। আর আজ আমরা আলোচনা করব পলিটির কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে, যে কোশ্চেনগুলো আরআরবি গ্রুপ ডির জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটি কোশ্চেন আমরা ডিটেলস আলোচনা করব, এমনভাবে আলোচনা করব যেন ওই কোশ্চেন রিলেটেড সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমরা দিতে পারি। তো বন্ধুরা, আর কোনো টাইম ওয়েস্ট করবো না, চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আরেকটি কথা বলবো, যারা এখনও পর্যন্ত এগিয়ে চলো 2.0 এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখুন, কারণ সেখানেও কিন্তু আমরা আরআরবি গ্রুপ ডির জন্য জেনারেল সায়েন্স সহ ফিজিক্সের কিছু ম্যাথ প্রবলেম, ম্যাথামেটিক্সের কোশ্চেন আর জিআই এর কোশ্চেন নিয়ে আলোচনা করছে। তার সাথে সাথে চলছে আমাদের 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ এই ডিসেম্বর মাসটা আমরা 2021-এর জানুয়ারি টু ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আর 2022-এর জানুয়ারি মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে আপনারা পেয়ে যাবেন 2021-এর, অর্থাৎ পুরো এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভিডিওর মাধ্যমে। তো এমসিকিউ আকারে ভিডিওটা নিয়ে আসবো। তো আপনাদের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে আশা করছি, যারা এখনো পর্যন্ত করেনি অবশ্যই করে রাখবেন। তো আমরা শুরু করি। ফার্স্ট কোশ্চেন কি বলছে, ভারতীয় সংবিধান তৈরির সময় সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অপশন BN রাও। 1946 সাল। 1946 সালে ভারতীয় সংবিধান প্রণয়নের সময় গণপরিষদের যে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার অর্থাৎ সাংবিধানিক উপদেষ্টা হিসেবে কিন্তু নিযুক্ত করা হয় BN রাওকে। এছাড়া 1950 সালের জুন মাসের কিন্তু সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবেও BN রাও কিন্তু দায়িত্ব পালন করেন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন BN রাও। পরবর্তী কোশ্চেন দেখে নেব, কোনটি সাংবিধানিক নির্দেশনা অনুযায়ী পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠিত করা হয়েছিল? তো এখানে সঠিক অ্যান্সার হবে রাষ্ট্রের নীতি নির্দেশাত্মক নীতি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি, DPSP, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো এটা 4th অধ্যায় অর্থাৎ পার্ট 4-এ আছে এবং আর্টিকেল 36 থেকে 51 এর মধ্যে কিন্তু এই রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতিগুলি বর্ণনা করা আছে। আর এটা আইরিশ সংবিধান অর্থাৎ আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে কিন্তু এটা গৃহীত হয়েছে। আর ডক্টর BR আম্বেদকর এই নীতিগুলিকে কিন্তু নোবেল ফিচার অব দ্য কনস্টিটিউশন বলে আখ্যা দিয়েছেন। এখানে যে পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে সেটা এই রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির 40 নম্বর ধারাতে আছে। এই পঞ্চায়েত গঠন, গ্রাম পঞ্চায়েত গঠন কি স্বশাসনের একক হিসেবে কাজ করার জন্য এই গ্রাম পঞ্চায়েতের গঠন 40 নম্বর ধারা বা আর্টিকেলে কিন্তু বর্ণনা করা আছে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অপশন, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। পরবর্তী কোশ্চেন দেখে নেব, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি যুগ্ম তালিকার অংশ নয়? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার 4 নম্বর অপশন প্রত্যর্পণ। তো এখানে আমরা যুগ্ম তালিকা অর্থাৎ কনকারিং লিস্ট, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট সম্পর্কে কিছু তথ্য দেখে নেব। সপ্তম তফসিল 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে কিন্তু সপ্তম তফসিলে 3টি তালিকার মাধ্যমে কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে। কি কি? কেন্দ্রীয় তালিকা অর্থাৎ ইউনিয়ন লিস্ট, রাজ্য তালিকা স্টেট লিস্ট আর যুগ্ম তালিকা কনকারেন্ট লিস্ট। তো ইউনিয়ন লিস্টে কিন্তু মোট 97টি সাবজেক্ট অরিজিনালি থাকার কথা, কিন্তু বর্তমানে আছে 100টি, কারণ 4টি অ্যাড করা হয়েছে আর একটিকে বাদ দেওয়া হয়েছে। আর স্টেট লিস্ট অর্থাৎ রাজ্য তালিকায় কিন্তু থাকার কথা 66টি সাবজেক্ট, বর্তমানে আছে 61টি, কারণ 5টি বাদ দেওয়া হয়েছে। আর এরপর আমরা চলে যাব সবশেষে যুগ্ম তালিকা অর্থাৎ কনকারেন্ট লিস্ট, সেখানে মোট 47টি সাবজেক্ট থাকার কথা, বর্তমানে আছে 52টি, 5টি অ্যাড করা হয়েছে। কি কি অ্যাড করা হয়েছে? এডুকেশন, ফরেস্ট, ওয়েটস অ্যান্ড মেজর্স, প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিমালস অ্যান্ড বার্ড, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। তো এই 5টি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন অবশ্যই। এছাড়া বাদবাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো কি কি? ক্রিমিনাল ল অ্যান্ড প্রসিডিওর, সিভিল প্রসিডিওর, ম্যারেজ অ্যান্ড ডিভোর্স, পপুলেশন কন্ট্রোল অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, ইলেকট্রিসিটি, লেবার ওয়েলফেয়ার, ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল প্ল্যানিং, ড্রাগ, নিউজপেপার, বুক, প্রিন্টিং প্রেস,
ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? 4 নম্বর অপশন, প্রত্যর্পণ অর্থাৎ এক্সট্রাডিশন। পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে। লোকসভা স্থগিত রাখার ক্ষমতা ড্যাশ এর উপর নির্ভর করে। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 নম্বর অপশন, রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি সম্পর্কে আমরা কিছু তথ্য দেখব যেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পয়েন্ট মনে রাখবেন। কি, ইউনিয়ন এক্সিকিউটিভ অর্থাৎ কেন্দ্রীয় শাসন বিভাগ এর প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। আর পঞ্চম অধ্যায়ের মানে পার্ট 5-এর 52 থেকে 78 নম্বর ধারা মানে আর্টিকেলের মধ্যে কিন্তু এই কেন্দ্রীয় শাসন বিভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ ইউনিয়ন এক্সিকিউটিভ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যার মধ্যে রাষ্ট্রপতি কিন্তু প্রধান। এই রাষ্ট্রপতি কিন্তু ভারতের প্রথম নাগরিক হিসেবে পরিচিত। ভারতের প্রথম নাগরিককে তবে রাষ্ট্রপতি। তা রাষ্ট্রপতির পদে যোগ্যতা কিছু থাকতে হবে। সেই যোগ্যতাগুলো থাকলে একজন ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন। কি, অবশ্যই ভারতীয় হতে হবে, বয়স হতে হবে কত? 35 বছর। 35 বছর বয়স হতে হবে। লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখতে হবে সেই ব্যক্তির। কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না সেই ব্যক্তি। আর কেন্দ্রীয় বা রাজ্যসভার সদস্য পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। এছাড়া রাষ্ট্রপতির যে শপথ গ্রহণ, সেটা 60 নম্বর ধারায় উল্লেখ করা আছে শপথ গ্রহণের সম্পর্কে। শপথ গ্রহণ করানো কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তার অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতি কিন্তু রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান। কার্যকাল 5 বছরের জন্য রাষ্ট্রপতি কিন্তু নিযুক্ত হন, এটা বলা আছে 56 নম্বর ধারায়। এছাড়া ইমপিচমেন্ট অর্থাৎ পদচ্যুতি সেটা আছে 61 নম্বর ধারায়। তো এগুলোই বলার ছিল। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 নম্বর অপশন, রাষ্ট্রপতি। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই কি বলছে। ভারতীয় সংবিধানের কোন ধারার অধীনে একজন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার বিশেষ ক্ষমতা রয়েছে? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 নম্বর অপশন, ধারা 123। 123 নম্বর ধারায় কি বলা আছে? পার্লামেন্টের অধিবেশন যখন বন্ধ থাকে সেই সময় রাষ্ট্রপতি যদি মনে করেন তিনি কিন্তু অধ্যাদেশ অর্থাৎ অর্ডিন্যান্স জারি করতে পারেন। তবে এই অর্ডিন্যান্সকে কিন্তু পার্লামেন্টে আবার অনুমোদন করতে হয়। কতদিনের একটা সময় দেয়া থাকে, সেই সময়ের মধ্যে কতদিন, যেদিন থেকে পার্লামেন্টের অধিবেশন শুরু হয় সেই দিন থেকে শুরু করে আগামী 6 সপ্তাহের মধ্যে। তো আমরা জানি পার্লামেন্টের অধিবেশন এর মধ্যে দুটো অধিবেশনের মধ্যে সর্বোচ্চ গ্যাপ থাকে কতদিন? 6 মাসের। তাহলে একটা অর্ডিন্যান্স বা অধ্যাদেশ পার্লামেন্টে অনুমোদন করতে মোট কতদিন সময় পাচ্ছে? 6 মাস 6 সপ্তাহ। সরি, এটা 6 দিনের মধ্যে নয়, 6 সপ্তাহের মধ্যে কিন্তু, মানে যেদিন থেকে অধিবেশনটা শুরু হয় তার 6 সপ্তাহের মধ্যে কিন্তু সেটা পার্লামেন্টে অনুমোদন করতে হয়, অর্থাৎ 6 মাস 6 সপ্তাহ। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 123 নম্বর ধারা। পরবর্তী কোশ্চেন, জাতীয় জরুরি অবস্থা ঘোষণার সময় ভারতীয় সংবিধানের ধারা 359 অনুসারে নিম্নলিখিত কোন মৌলিক অধিকার রাষ্ট্রপতির আদেশে স্থগিত করা যাবে না? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অপশান, 20 আর 21 নম্বর উভয় দ্বারা কিন্তু স্থগিত করা যাবে না। তো আমরা মৌলিক অধিকার সম্পর্কে কয়েকটি তথ্য দেখে নেব। মৌলিক অধিকার এটা পার্ট 3 পার্টে আছে, 3 নম্বর পার্টে 12 থেকে 35 নম্বর ধারার অর্থাৎ আর্টিকেলের মধ্যে কিন্তু বর্ণনা করা আছে এই মৌলিক অধিকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের থেকে কিন্তু এই মৌলিক অধিকারটা নেওয়া হয়েছে। তো মূল সংবিধানে কিন্তু মৌলিক অধিকারের সংখ্যা ছিল মোট 7টি, কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু সম্পত্তির যে অধিকার সেটা মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে বর্তমানে মৌলিক অধিকার আছে 6টি। কি কি? সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর ধারাতে আছে, স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নম্বর ধারাতে আছে, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 নম্বর ধারাতে আছে,
ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর ধারাতে আছে। সংস্কৃতি শিক্ষা বিষয়ক অধিকার এটা আছে 29 থেকে 30 নম্বর ধারার মধ্যে, আর 32 থেকে 35 নম্বর ধারার মধ্যে আছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। তো এখানে আমরা আলোচনা করব 19 থেকে 22 নম্বর ধারার মধ্যে কোন অধিকার আছে? স্বাধীনতার অধিকার। তো স্বাধীনতার অধিকারের মধ্যে আমরা 20 আর 21 নম্বর ধারা নিয়ে কিছু তথ্য দেখে নেব। যেমন 21 নম্বর ধারায় বলা হয়েছে জীবন আর ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। তো 21 নম্বর ধারার মোট 3টে পার্ট আছে, 21-এর 1, 21-এর 2 আর 21-এর 3। 21-এর 1-এ কি বলা হচ্ছে? কোনো ব্যক্তি যদি আগে কোনো অপরাধ করে থাকেন সেই অপরাধের জন্য কিন্তু পরে তাকে শাস্তি দেওয়া যাবে না, এটা 21-এর 1-এ বলা হয়েছে। 21-এর 2-এ বলা হয়েছে একটা অপরাধের জন্য একজন ব্যক্তি একাধিকবার শাস্তি পাবে না, মানে একটা অপরাধের জন্য একবারই শাস্তি দেওয়া হবে, এটা 22 নম্বর ধারাতে বলা হয়েছে। আর 23 নম্বর ধারাতে বলা হয়েছে কোনো ব্যক্তিকে নিজের ইচ্ছার বিরুদ্ধে কিন্তু তাকে সাক্ষী দানে বাধ্য করা যাবে না, অর্থাৎ সাক্ষ্য দানে বাধ্য করা যাবে না, এটা 20-3-এ বলা হয়েছে। আর 21 নম্বর ধারাতে বলা হয়েছে জীবন আর ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, এটা 21 নম্বর ধারা। এখানে কিন্তু 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 21-এর ইয়ে নামে একটি ধারা সংযুক্ত হয়েছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলা হয়েছে এই ধারায়? 6 থেকে 14 বছর বয়সের সকল শিশুর ক্ষেত্রে কিন্তু শিক্ষার ব্যবস্থা বাধ্যতামূলক, এটা বলে দেওয়া হয়েছে 2002 সালের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে সঠিক অ্যান্সার 3 নম্বর অপশন। 20 আর 21 নম্বর ধারা কোনো অবস্থাতে কিন্তু স্থগিত রাখা যায় না। পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে। নীতি আয়োগের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 নম্বর অপশন, ইউনিয়নের জন্য টপ ডাউন পন্থা। তো নীতি আয়োগ সম্পর্কে আমরা কয়েকটি তথ্য দেখে নেব। নীতি আয়োগের ফুল ফর্ম ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, NITI, নীতি আয়োগ। তো এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু 2015 সালের 1 জানুয়ারি কিন্তু এই সংস্থাটি গঠন করে নীতি আয়োগ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সালটা প্রচুর এক্সামে দিয়েছে এই সাল। তো এর চেয়ারপারসনকে নীতি আয়োগের প্রধানমন্ত্রী সর্বদা হয়ে থাকেন, বর্তমানে আছেন নরেন্দ্র মোদী। ভাইস চেয়ারপারসন রাজীব কুমার, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কটা পয়েন্ট বলছি এখানে কিন্তু প্রত্যেকটি ইম্পর্টেন্ট। এছাড়া সিইও অমিতাভ কান্ত। আর এই নীতি আয়োগের কাজ কি কি? উন্নয়নমূলক সমস্ত প্রকল্পগুলিকে দেখা, যে সমস্ত অনগ্রসর শ্রেণী আছে SC ST তাদের আর্থিক দিকে সাহায্য করা, শিল্প কৃষি ইত্যাদি প্রযুক্তিগত উন্নয়নে কিন্তু সাহায্য করাই নীতি আয়োগের কাজ। তো এখানে সঠিক অ্যান্সার 1 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে। লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার 4 নম্বর অপশন। লোকসভার ক্ষেত্রে 25 বছর আর রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু 30 বছর। তো লোকসভা সম্পর্কে আমরা কয়েকটি তথ্য দেখে নেব, প্রত্যেকটি তথ্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লোকসভা কত সালে গঠিত হয়? 1952, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1952 সালে লোকসভা গঠিত হয়, এটা কিন্তু সংসদের নিম্নকক্ষ নামে পরিচিত এই লোকসভা। অনধিক 552 জন সদস্য আছে এই লোকসভায়, তার মধ্যে 550 জন নির্বাচিত প্রতিনিধি আর 2 জন ইঙ্গো ভারতীয় প্রতিনিধি। কিন্তু বর্তমানে মানে 2020 সালের 25শে জানুয়ারি 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে বিলুপ্ত করা হয়েছে, অর্থাৎ বর্তমানে 550 জন কিন্তু সদস্য লোকসভাতে। আর এটাই কোনো স্থায়ী কক্ষ নয় এই লোকসভা, এটির মেয়াদ কিন্তু 5 বছর, বা রাষ্ট্রপতি ইচ্ছা করলে যে এই কক্ষ কিন্তু ভেঙে দিতে পারেন যদি প্রয়োজন মনে হয় রাষ্ট্রপতির। এছাড়া অনাস্থা প্রস্তাব অর্থাৎ নো কনফিডেন্স মোশন কেবলমাত্র কিন্তু লোকসভাতেই উপস্থাপন করা যায়, রাজ্যসভাতে করা যায় না। অর্থ বিল কেবলমাত্র লোকসভাতে উপস্থাপন করা যায়, রাজ্যসভাতে করা যায় না। আর লোকসভার সর্বাধিক প্রতিনিধি রয়েছে কিন্তু উত্তরপ্রদেশে, কত? 80 জন। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার। আর লোকসভাতে 2টো অধিবেশন আমি একটু আগেই বলেছি একটা কোশ্চেনে, 6 মাসের
অধিক কিন্তু দুটো অধিবেশনের মধ্যে টাইম গ্যাপ রাখা যায় না। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নম্বর অপশন 25 বছর লোকসভা নির্বাচনের জন্য ন্যূনতম বয়স, আর রাজ্যসভার ক্ষেত্রে কত 30। তো বন্ধুরা এটাই ছিল আজকে আমাদের লাস্ট কোশ্চেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং সকলের কাছে শেয়ার করবেন। তাছাড়া এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, ঠিক সময় আপডেট পেয়ে যাবেন। তো পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।